প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের তথ্য বুঝি সিদ্ধান্ত নেই অধ্যায়ের 224 পৃষ্ঠার যে মধ্যকের বিষয়টা রয়েছে এটা নিয়ে আলোচনা করবো। এটা ইংলিশে বলা হয় মিডিয়ান। তো নামটার মধ্যেই বোঝা যায় মধ্যক মানে মধ্যম, মাঝামাঝি থেকে মধ্যক কথাটা আসছে। তো এখানে এরকম যখন কমা দিয়ে উপাত্তগুলো দেয়া থাকে, হ্যাঁ, তখন মধ্যক দুটো নিয়মে করতে হয়। একটা হচ্ছে জোড়ের সূত্র আর একটা হচ্ছে বিজোড় সংখ্যক উপাত্তের সূত্র। তো তার মানে এই না যে এইখানে সংখ্যাগুলো জোড় না বেজোড় এইটার উপর না, আসলে কয়টা সংখ্যা আছে সেই সংখ্যাটা জোড় না বেজোড় তার উপরেই নির্ভর করে দুটো সূত্র। আর এর পরবর্তীতে আমরা যেটা করব সেটা হচ্ছে এরকম শ্রেণীবিন্যাস থাকলে, হ্যাঁ, শ্রেণী দিয়ে দেয়া থাকলে তখনও কিন্তু মধ্যক নির্ণয় করা যায় এবং সেটা ভিন্ন সূত্র ইউজ করতে হয়, সেটা আমরা পরে দেখব। তো এখানে বলেছে ধরো কোনো অফিসের 4 জন কর্মচারীর মাসিক বেতন যথাক্রমে 15,000, 16,000, 17,000 এবং 18,000 টাকা। তো তোমরা ইতিমধ্যেই গড় নির্ণয় করা শিখেছো। হিসাব করে দেখো তো এই 4 জন কর্মচারীর মাসিক বেতন গড়ে কত টাকা। তাহলে এটা করতে গেলে আমাদের প্রথমে 4 জনের মোট বেতন বের করতে হবে। তো 4 জনের মোট বেতন হচ্ছে 15,000 যোগ 16,000 যোগ 17,000 যোগ হচ্ছে 18,000। তো এখানে আমরা যোগ করে ফেলি, 3টা শূন্য বসে গেল, আর এদিকে 8 আর সাথে 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 26-এর 6 হাতে 2, 3, 4, 5, 6। তাহলে টোটাল বেতন আসছে আমাদের এখানে 26,000 টাকা। এখন এটাকে আমরা যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু এই 4 জনের গড় বেতনটা বের হয়ে আসবে। তো এটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে ভাগটা করে নিই। তো এটা আসলে মধ্যক শিখাতে গিয়ে আসলে গড়ের সাথে একটা কম্পেয়ার করার জন্যই এটা গড় বের করতে বলা হয়েছে। তো এখন আমরা লিখি গড় বেতন এই 26,000-কে 4 দিয়ে ভাগ, এত টাকা। তো এটা আমরা ভাগ করে দেখি কি আসে। 26,000 ভাগ 4, তো 6,500 টাকা। তো গড় আসছে আমাদের দেখো 6,500 টাকা। তার আগে আমরা আগের যোগটা একটু দেখি, তখন আমরা মৌখিকভাবে করেছিলাম 15 যোগ 16 যোগ 17 যোগ 18, আর শূন্যগুলো না দিলেও যোগটা চলে আসবে। আমরা ভুল করেছিলাম যোগটা, আমরা একবার করি। 1500 যোগ 1600 যোগ 1700, সরি সবগুলো হাজারে ছিল, 15,000 যোগ 16,000 যোগ 17,000 যোগ 18,000, 66,000। এটা ভুল ছিল। 8, 7, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 26-এর 6 হাতে 2, 3, 4, 5, 6, হ্যাঁ দুঃখিত, এটা 66,000 ছিল। তো এটাকে আমরা যদি 4 দিয়ে ভাগ করে গড় বের করি তাহলে 16,500। ওকে, এখন আমরা সামনের দিকে আগাই, কি বলেছে দেখি। কিন্তু যিনি ওই অফিসের প্রধান তার বেতন দেখো অনেক বড়, 75,000 টাকা। আর এগুলোর হচ্ছে 15,000, 16,000, 17,000, 18,000, আর এইটার ডিফারেন্সটা অনেক বেশি। এখন তাকে নিয়ে মোট 5 জনের মাসিক গড় বেতন হিসাব করো। তো এখানে একটা বিষয় দেখো যে এই যে যখন বেতনগুলো কাছাকাছি ছিল তখন গড় বের করলে মোটামুটি কেন্দ্রীয় মানের কাছাকাছি চলে আসছে, 16,500, মানে সবার নাগালের মধ্যে আছে। কিন্তু যখনই উপাত্তগুলোর মধ্যে মানে ব্যবধানটা অনেক বড় হয়, যেমন এটা 75,000 চলে আসছে, তখন কিন্তু গড়টা সঠিক রেজাল্ট দেয় না। তো এই 5 জনের গড় বের করতে গেলে এখানে দেখো 6 জনের মোট বেতন তো আছেই, হ্যাঁ, তার সাথে আমরা 66,000-এর সাথে যদি 75,000 যোগ করি তাহলে 5 জনের মোট বেতন আসবে 66,000 যোগ হচ্ছে 75, 1, 2, 3,
তাহলে 5 জনের মোট বেতন দেখো 1,41,000 টাকা। 5 জনের মোট বেতন 1,41,000 টাকা। আর তাহলে গড় বেতন এটাকে আমাদের 5 দিয়ে ভাগ করতে হবে। 1,41,000 ভাগ 5। তো এটা আমরা ক্যালকুলেটরে যদি ভাগ করি তাহলে কি আসে দেখো, 28,200। 28,200। কিন্তু এই গড় মধ্যক প্রচুরক এগুলো যে আমরা কেন্দ্রীয় প্রবণতা বলছি, অর্থাৎ কেন্দ্রের মানের দিকে পুঞ্জীভূত হওয়ার যে প্রবণতা, সেটা কিন্তু এই গড়ের মধ্যে আমরা পাচ্ছি না। দেখো গড়ে আসছে 28,200, অথচ এদের বেতন 28,000-এর ধারে কাছেও নেই। ওই একজনের বেতনটা বেশি হওয়ার কারণেই গড়টা এমন হয়েছে। তো এই জন্যই আসলে আমরা তখন মধ্যক বের করার প্রয়োজনীয়তাটা দেখা দেয়। এই বিষয়টাই এখানে বলা হয়েছে। তোমরা এরই মধ্যে জেনেছো গড় মান এমন একটি সংখ্যা যা উপাত্ত সমূহের প্রতিনিধিত্ব করে, মানে একটা দেখলেই বোঝা যায় যে তাদের অবস্থা কিরকম। কিন্তু সেই উপাত্তগুলো যদি কাছাকাছি মানের থাকে তাহলে সেটা বোঝা যায়। হ্যাঁ, যেমন এখানে আমরা এই 4 জনের গড় বের করে যেটা 16,500 পেয়েছিলাম, দেখো সবারই মোটামুটি কাছাকাছি আছে। কিন্তু একজনের বেতন যখন ধরা ছোঁয়ার বাইরে চলে গেল ওদের থেকে, তখন কিন্তু গড় বের করে আমরা দেখলাম 28,200, যেটা এদের ধারে কাছে কারো মধ্যেই থাকে না। এই কথাটাই এখানে বলা হবে। তো তাহলে তোমাদের পাওয়া গড় মানটা কি সকল উপাত্তের কেন্দ্রীয় মান? ও ক্ষেত্রে হয়েছিল, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু হয়নি। অথবা উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজালে সংখ্যাটি কেন্দ্রীয় অবস্থানের কাছাকাছি হয়। যদি ছোট থেকে বড় সাজাও তাহলে দেখবে যে ওই ক্ষেত্রে হবে, কিন্তু এই 5 জনের নেয়ার ক্ষেত্রে আর হবে না। যদি না হয় সেক্ষেত্রে কারণ খুঁজতে হবে। এই কারণটা এখানে বলা হয়েছে দেখো। কারণটি হলো প্রদত্ত উপাত্তের মধ্যে 2-1টি যদি অন্যান্য মানগুলোর তুলনায় অনেক বড় বা অনেক ছোট হয়, তখন উপাত্ত সমূহের গড় মান তাদের কেন্দ্রীয় মানের কাছাকাছি থাকে না। এই যে যখন আমরা 5 জনকে ইনক্লুড করলাম, তখন এই যে অফিসের প্রধান, তার বেতনটা যেহেতু অনেক বড় ছিল ওগুলোর তুলনায়, তখন কিন্তু কাছাকাছি থাকেনি। অর্থাৎ উপাত্তে গড় এক্ষেত্রে ভালো ফল দিতে পারে না। এই ধরনের পরিস্থিতিতে গড় মানের চেয়ে মধ্যক অনেক বেশি কার্যকরী হতে পারে। তো এই মধ্যকের প্রয়োজনীয়তা দিয়ে আসলে মধ্যকটা শুরু করা হলো। তো এবার আমরা মধ্যকে চলে যাব। মধ্যক হলো কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের আরো একটি পরিমাপক। ষষ্ঠ শ্রেণীতে বলা হয়েছে, কিছু ধারণা পেয়েছো, তোমরা জেনেছো অবিন্যস্ত উপাত্তগুলোকে তাদের ক্রমানুসারে সাজানো হলে, এই ক্রমানুসারে মানে কি হয়, ছোট থেকে বড়, না হলে বড় থেকে ছোট, যে কোনো এক ক্রমে সাজালেই মধ্যক বের করা যায়। মধ্যক উপাত্তগুলোকে সমান 2 ভাগে বিভক্ত করে। তো অফিসের 5 জনের মাসিক বেতন হতে প্রাপ্ত টাকার সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজানোর পর যে মানটি উপাত্তগুলোকে সমান 2 ভাগে ভাগ করে ওই মানটিকে বক্স করে চিহ্নিত করো। তো ওই যে উপরে যে 4 জনের ছিল আর অফিস প্রধানের ছিল, সেগুলো আমরা ঊর্ধ্বক্রমে, ঊর্ধ্বক্রম মানে কিন্তু ছোট থেকে বড়, তো ঊর্ধ্বক্রমে সাজাই। প্রথমে ছিল 15,000, এরপর ছিল 16,000, এরপর ছিল 17,000, তারপর ছিল 18,000। 5 জনের কথা বলেছে, 1 2 3 4, আর অফিস প্রধানের ছিল 75,000। এবার দেখো দুই দিকে সমান ভাবে, এইদিকে যদি 2টা বাদ দাও, এদিকে 2টা বাদ দাও, তাহলে এই যে মাঝামাঝি হচ্ছে এটাকে আমরা বক্স করে দিলাম এই 17,000 টাকা। এটা কিন্তু আসলে মধ্যক। তো এই মধ্যকটা হচ্ছে যে বিজোড় সংখ্যক উপাত্ত ছিল, 1 2 3 4 5। তো বিজোড় সংখ্যক হলে খুবই সহজ, দুই পাশ থেকে সমান সমান বাদ দিয়ে মাঝেরটাই কিন্তু মধ্যক হয়। হ্যাঁ, তো যদি 13টা থাকে তাহলে দুই দিকে 6টা বাদ দাও, 6 দুগুণে 12 হবে, মাঝখানে একটা, সেটাই হবে মধ্যক। কিন্তু জোড় হলে কি হবে সেটা আমরা একটু পরে দেখবো। তো এটার আগে আমরা আলোচনাগুলো সেরে নিই। হ্যাঁ, এখন এই উপাত্তগুলোকে আবার অধক্রম, অর্থাৎ বড় থেকে ছোট সাজাতে বলা হয়েছে। তো আমরা লিখি অধক্রমে সাজাই। তো প্রথমেই করবে 75,000, এরপর ছিল 18,000, তারপর 17,000, এরপর 16,000 আর 15,000। 16,000, 15,000। এখানেও দেখো দুই দিক থেকে দুটো দুটো করে বাদ দিলে 17,000-ই মধ্যক হয়। তাহলে আমরা দেখলাম মধ্যকের ক্ষেত্রে আমরা ছোট থেকে বড় বা বড় থেকে ছোট যে কোনো ক্রমে সাজালেই উত্তর পেয়ে যাব, সেটা যদি বিজোড় সংখ্যক উপাত্ত থাকে, মানে 5টা 7টা 9টা 13টা এরকম। অফিসের প্রধান সহ মোট 5 জন ছিল, তাই তুমি 5টি উপাত্ত পেয়েছিলে।
এখন উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজানোর পর ঠিক মাঝখানে একটি সংখ্যাই পেয়েছো এবং সেটাই হলো মধ্যক। কিন্তু তাদের সঙ্গে যদি আরো একজন কর্মচারী, অর্থাৎ এখন দেখো 6 জন হলেই জোড় সংখ্যক উপাত্ত হবে, অংশগ্রহণ করতো। যদি তার মাসিক বেতন হচ্ছে 20,000 টাকা হতো, তখন উপাত্তের সংখ্যা হতো 6টা। সেক্ষেত্রে উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজালে মাঝামাঝি স্থানে কয়টি উপাত্ত পাওয়া যেত এবং সেক্ষেত্রে উপাত্তগুলোর মধ্যে কত হতো। তো আমরা এটা দেখাই। আমরা যে কোনো এক ক্রমে সাজাই, আমরা ঊর্ধ্বক্রম অর্থাৎ ছোট থেকে বড় সাজাবো, ঊর্ধ্বক্রমে সাজাই। তো ছোট থেকে বড় হলে প্রথমে আসছে 15,000, এরপর 16,000, এরপর 17,000, এরপর 18,000, তারপর এই যে 20,000, এরপর অফিস প্রধান ছিল 75,000। এখন দেখো 1 2 3 4 5 6, তো যখন জোড় সংখ্যক থাকে তখন কিন্তু কোনোভাবেই দুই পাশ থেকে সমানভাবে বাদ দিয়ে মাঝখানে একটা পাওয়া যায় না। যেমন এই পাশে যে দুইটা বাদ দাও, এই পাশে দুইটা বাদ দাও, মাঝখানে দেখো দুইটা থাকে। তো এই দুইটারই কাজ করতে হয়, এই দুটোর হচ্ছে গড় করতে হয়, অর্থাৎ এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। সেই কথাটা এখানে বলেছি। তুমি যদি মাঝামাঝি স্থানে দুটি সংখ্যা পেয়ে থাকো, তবে মধ্যক হবে ওই সংখ্যা দুটির গড় মান। অর্থাৎ এখানে আমরা মধ্যক বলবো এই 17,000 যোগ 18,000 ভাগ 2। গড় মানে কি? ওই দুটার গড় মানে 2 দিয়ে ভাগ করা। তো এটা আমরা ক্যালকুলেটরে করি। 17,000 যোগ 18,000 ভাগ 2, তাহলে 17,500 এটা হচ্ছে গড়। 17,000 গড় না, মধ্যক একদম টাকা, মানে এই দুটো গড়। তাহলে আমরা আরেকবার একটু চেক করে নিই। 17,000 যোগ হচ্ছে 18,000 ভাগ 2, 17,500। তো এই হচ্ছে জোড় আর বেজোড়ের মধ্যকের বিষয়। আমরা এখন কিছু প্র্যাকটিসের জন্য আরো কিছু অঙ্ক এখানে করব। এখানে সূত্র বলে দেওয়া হয়েছে যে বিজোড় সংখ্যক উপাত্ত হলে সেক্ষেত্রে মধ্যক হবে n+1/2 তম পদ। অর্থাৎ ওই যে দুই পাশে সমান সমান ছেড়ে দিয়ে মাঝখানে একটা মধ্যক, অর্থাৎ এখানে n এর মান দেখো 1 2 3 4 5, তাহলে n+1/2 তম পদ, এটা হচ্ছে বিজোড়ের মধ্যক। তো n এর মান যদি 5 হয়, তাহলে 5 আর 1 6, 6 ভাগ 2 মানে 3তম পদ, 3তম পদ। তার মানে 3 মধ্যক না, এই যে প্রথম থেকে 1 2 3, 3 নম্বর পদটা, মানে ওই সূত্রে দিলেই তোমাদের অটোমেটিক্যালি চলে আসবে। তবে যদি এমসিকিউ এ আসে তাহলে কিন্তু তোমরা এই নিয়মটা ফলো করতে পারো। যদি 13টা থাকে, অবশ্যই আগে কোশ্চেনে দেখতে হবে সাজানো আছে কিনা, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট। সাজানো থাকলে তোমরা বিজোড় সংখ্যক উপাত্ত হলে দুই দিক থেকে সমান সমান বাদ দিয়ে মাঝেরটাই হবে মধ্যক, দ্রুত বের করতে পারবে। আর নাহলে বড় অঙ্কে আসলে এটা কিন্তু এই সূত্রের সাহায্যে করবে। আর যখন জোড় সংখ্যক উপাত্ত হবে, যেমন এখানে 6টা ছিল, তখন সূত্র হচ্ছে এরকম, n/2 তম পদ এবং n/2 + 1 তম পদ, এই দুটা হচ্ছে গড় করতে হয়। তাহলে n/2 মানে এখানে দেখো n এর মান কত? 6, 6, 1 2 3 4 5 6, তাহলে n/2 মানে কি 3, 3তম পদ যোগ এটা আবারও n/2 মানে 3 যোগ 1, তাহলে 4তম পদ। আর এদের গড় মানে হচ্ছে ভাগ 2। আমরা করবো একটু করে প্র্যাকটিস। তো অনেকে যেমন এই 4 আর 3 যোগ করে 2 দিয়ে ভাগ করে, তা না, এখানে তম পদ লেখা আছে, অর্থাৎ 3তম পদ হচ্ছে 1 2 3 এটা, আর 4তম পদ এটা। এই দেখো এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করা হয়েছে, এটাই হচ্ছে মধ্যক। তো এখন আমরা প্র্যাকটিসের জন্য কিছু তৈরি করা অঙ্ক এখান থেকে করব। আসলে দুটো করলেই হবে। ধরো আমরা একটু সাজিয়ে নিচ্ছি, উপাত্তগুলো একবারে সাজিয়ে দিই। ছোট থেকে বড় সাজালাম, 5 7 10 18 19 21 1 2 3 4 5 6 23। আমরা 7টা উপাত্ত নিলাম, যেটা আমরা ঊর্ধ্বক্রম অর্থাৎ ছোট থেকে বড় সাজিয়ে দিলাম। তো এখানে করতে হবে এইভাবে যে এখানে মানে কয়টা উপাত্ত আছে এটাকে বলা হয় n। 1 2 3 4 5 6 7, আমরা বাংলা লিখেছি n সমান 7, যা একটি জোড় হলে জোড় লিখবে আর বিজোড় হলে বিজোড় লিখবে। এখন তোমাদের বিজোড় সংখ্যার উপাত্তের মধ্যক বের করতে হবে। আমরা কিন্তু টেকনিক্যালি মুখে মুখে বের করতে পারবো, যেহেতু এখানে আমাদের 7টা আছে, তাহলে এদিক থেকে 3টা, এদিক থেকে 3টা বাদ দিলে এই মাঝামাঝি সংখ্যাটাই মধ্যক হবে। কিন্তু অঙ্কটা করে দেখানোর ক্ষেত্রে এইভাবে করতে হবে যে বিজোড় সংখ্যা, অতএব তাহলে মধ্যকের সূত্র হচ্ছে n+1/2
তম পদ। তাহলে n এর মান 7 বসাও, তাহলে 7 প্লাস 1 ভাগ 2 তম পদ, তাহলে 7 আর 1 8, 8 বাই 2 তম পদ, তাহলে এটা ভাগ করলে হচ্ছে 4, তাহলে 4 তম পদ। তাহলে এই যে গুণে গুণে আমাদের 1 2 3 4 অর্থাৎ এই 18 হবে মধ্যক, এখানে লিখে দিলে অতএব মধ্যক সমান 18। একদম সিম্পল। এরপরে জোড়ের ক্ষেত্রে আমরা ওইখানে আরেকটা সংখ্যা যদি বাড়িয়ে দিই, ধরো 5 7, কোশ্চেন এলোমেলো থাকলে অবশ্যই ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট সাজাতে হবে, যে কোনো একটা 21 23 27, এইটা আমাদের মধ্যক বের করবো। তো এখানে আমরা লিখবো n সমান সমান 1 2 3 4 5 6 7 8, এখানে লিখবো যা জোড় সংখ্যা। তো এটাও এমসিকিউ এর ক্ষেত্রে আমরা দেখো দুই পাশে সমান সমান দিলে তিনটা, এই পাশে তিনটা থাকবে, এই যে মাঝখানে দুটো থাকবে, এই দুটোর গড় অর্থাৎ এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে আমাদের এইভাবে করতে হবে, যাতে মধ্যক জোড়ের যে মধ্যকের সূত্রটা, এটা হচ্ছে n বাই 2 তম পদ যোগ n বাই 2 প্লাস 1 তম পদ, একবারে বাই 2 দিলে গড়টা বের হয়ে আসে। এখানে এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে, এটা দেখো n প্লাস 1 বাই 2 অর্থাৎ 1টা কিন্তু n এর সাথে যুক্ত, আর এটা কিন্তু আলাদা, এটা দেখো n বাই 2 প্লাস 1 অর্থাৎ এই প্লাসটাই টান বরাবর, এই দুটো কিন্তু ভিন্ন জিনিস। এবার এখানে n এর মানটা বসাও, 8 বাই 2, 8 ভাগ 2 করলে কত 4, একবারই লিখে দিলাম 4 তম পদ, আর এটা চেয়ে এটা সবসময় এক বেশি হবে যেহেতু এই জিনিসটার সাথে এক যোগ আছে। তো এইটা দেখো 8 বাই 2 মানে 4, 4 এর আগে 5। তো অনেক স্টুডেন্ট এইখানে যে ভুলটা করে যে 5 আর 4 যোগ করে 2 দিয়ে ভাগ করে মধ্যক উত্তর লিখে আসে, তা না, এখানে কিন্তু তম পদ বলা আছে, মানে এখান থেকে বসাতে হবে। তাহলে দেখো চতুর্থ পদ 4 তম, 1 2 3 4, এটা যেটা হচ্ছে 18, এখানে আর তম পদ লেখা যাবে না। 5 তম পদ হচ্ছে পরেরটা অর্থাৎ 19, এইটা ভাগ 2, এইটা হবে আমাদের ফাইনাল অ্যান্সার। 9 আর 8 17, 17 7 হাতে 1, 1 আর 1 2 আর 1 3 ভাগ 2। তো জোড়ের মধ্যক, হ্যাঁ, দশমিকও আসতে পারে, যেটা আসলে এখানে হয়তো থাকে না, কিন্তু তারপরেও সেটির মধ্যক। তো এটা হচ্ছে 18 যোগ 19 ভাগ 2, 18.5, 18.5, এটি হচ্ছে মধ্যক। তো ওই যে তখন যে কথাটা বলা হলো যে আসলে গড় আর মধ্যকের মধ্যে কোনটা আমরা আসলে ভালো, এই যে এইখানে যে প্রশ্নটা করেছে, এগুলো আমরা আসলে প্রত্যেক দলের যে উপাত্ত এগুলো আমরা করছি না, এগুলো করতে গেলে আমাদের আসলে বই শেষ করা কঠিন হয়ে যাবে। আসলে মধ্যক সেগুলো তোমাকে যে কোনো ভাবে দিলেই তোমরা এটা করতে পারবে। তো এই যে বলা আছে নির্ণয় করা গড় এবং মধ্যকের মধ্যে কোনটি অধিক কার্যকরী এবং কেন, যুক্তি সহ ব্যাখ্যা করো। এটা কিন্তু আমি বলবো যে এইখান থেকে তোমরা লিখতে পারো যে গড় আর মধ্যকের মধ্যে, গড় আর মধ্যক দুটি হচ্ছে যে কেন্দ্রীয় মানের কাছাকাছি যায়, কিন্তু হচ্ছে যে কখনো যদি উপাত্তগুলো উপাত্ত এই যে কথাগুলো বলছে দুই একটা, বা যদি অন্যান্য মানগুলোর তুলনায়, দুই একটা উপাত্ত যদি অন্যান্য মানগুলোর তুলনায় অনেক বড় বা অনেক ছোট হয়, তখন উপাত্তগুলোর গড় মান তাদের কেন্দ্রীয় মানের কাছাকাছি থাকে না, অর্থাৎ উপাত্তের গড় এক্ষেত্রে ভালো ফল দিতে পারে না। তাই এই ধরনের পরিস্থিতিতে উপাত্তের গড় মানের চেয়ে মধ্যক বেশি কার্যকরী হতে পারে। যদি তোমরা দেখো যে সংখ্যাগুলোর ডিফারেন্স খুব বেশি নেই, 5 7 10 18 কাছাকাছি, হঠাৎ করে এখানে 100 আছে, তখন এক্ষেত্রে গড় বের করার চেয়ে আমাদের অঙ্কে তো আসলে গড় চাইলে গড়ই বের করবো, মধ্যক চাইলে মধ্যকই বের করবো, কিন্তু কোনো একটা কাজের জন্য যদি আমরা বের করি তাহলে সেক্ষেত্রে কিন্তু তখন গড়ের চেয়ে মধ্যকটা আমাদের বেশি কার্যকরী হয়। এই বিষয়টা এখানে আলোচনা করা হয়েছে। তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি। আমরা এরপরে কিন্তু এই যে শ্রেণীবিন্যাস যেগুলো থাকে এগুলো মধ্যক বের করা শিখবো পরের পাঠে গিয়ে। এখানে এটার জন্য বাড়তি একটা জিনিস লাগে, ক্রমবিদ্ধ কোনো সংখ্যা। পরের পাঠ দেখার আমন্ত্রণ রইল। আজকে পর্যন্ত।